মহারাজ বিক্রমাদিত্য, শুনেছি আপনি খুব বিদ্বান, বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, অথচ আপনি বোকার মতো চুপচাপ আমাকে কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বরং আপনাকে একটি গল্প বলি। গল্প শুনতে শুনতে পথ চললে আপনার পথশ্রমের কষ্ট লাঘব হবে। আর গল্পের শেষে আমি আপনাকে একটি প্রশ্ন করব। আপনি যদি প্রশ্নের সঠিক উত্তর জেনেও চুপ করে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে আপনার মাথা শত খণ্ডে বিভক্ত হয়ে যাবে। আর যদি সঠিক উত্তর দেন, তাহলে আমি আবার সেই গাছে ফিরে যাব। এবার আমি আমার গল্প শুরু করছি, শুনুন মহারাজ। বহুকাল পূর্বে কমলাপুর নামক এক রাজ্যে হেমগুপ্ত নামে এক বণিক বসবাস করতেন। বিভিন্ন দেশে বাণিজ্য করে তিনি প্রভূত সম্পত্তির অধিকারী হয়েছিলেন। একদিন তিনি হেমকূট নগর থেকে বাণিজ্য করে নিজ দেশে প্রত্যাবর্তন করছিলেন। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো? ছাড়বো? তোকে ছাড়বো? অনেকদিন তককে তককে ছিলাম, ব্যাটাকে আজ একলা পেয়েছি। চুপ চুপ, একদম চেঁচাবি না। টাকা দে, টাকা দে, না হলে একেবারে মেরে ফেলে দেবো। বিশেষ করো, কিছুদিন আগেই তোমার বাবা মারা গেছে। আমার কাছে এমন এক পয়সাও নেই যে দেব। ওরে বাবা, এই তো এক পয়সা দেখাচ্ছে রে। এই ওইসব এক পয়সা নয় রে, পুরো 1000 স্বর্ণ মুদ্রা দে, নয়তো। অত কথা বাড়িয়ে কি হবে? কি বলতো? কি জানি, কিন্তু দেখে তো বেশ অর্থবান বলেই মনে হচ্ছে। তোমরা একটা বাচ্চাকে এইভাবে মেরে ফেলছো, তোমাদের মনে কি একটু মায়া দয়া নেই? এই ছেলেটির পিতার জন্য আমাদের অনেক লোকসান হয়েছে, প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা, তাই একে আমরা মারছি। কিন্তু এই ছেলেটির বাবা তোমাদের কি ক্ষতি করেছে? আর তোমরাই বা এর পিতার সাথে বোঝাপড়া না করে এর সাথেই বা কেন এরকম দুর্ব্যবহার করছো? কয়েক বছর আগে এই ছেলেটির বাবা বাণিজ্য করবে বলে আমাদের কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ধার নেয়। বেশ কিছুদিন আগে থেকে ছেলেটি বলছে যে ওর পিতা মারা গেছে, এখন নিয়ম অনুযায়ী বাপের ঋণ ছেলেকে পরিশোধ করতে হবে, কিন্তু ছেলেটা এখন তা দিতে অস্বীকার করছে। আমি কি করে দেব? আমার কাছে তো একটা পয়সাও নেই। এই বেশি কথা বাড়িয়ে লাভ নেই, মেরে ফেল বেটা। দাঁড়াও, ওকে মারার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলুন, কি আপনার প্রশ্ন? বাচ্চাটিকে মারলে তোমরা তোমাদের 1000 স্বর্ণ মুদ্রা পেয়ে যাবে তো? না, তা পাবো না, কিন্তু গায়ের জ্বালা তো কিছুটা হলেও মিটবে। আর যদি অন্য কেউ এই বাচ্চাটির হয়ে 1000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দেয়, তাহলে তোমরা কি করবে? কে দেবে এত অর্থ? আপনি? আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পেলাম না। টাকা পেলে আমরা বাচ্চাটাকে ছেড়ে দেব। বেশ, এই নাও, এতে 1100 স্বর্ণ মুদ্রা আছে, ধরো। আশা করি এতে তোমাদের ক্ষতি পুরোপুরি মিটবে। যাও এখন। কাঁদিস না। তোর বাড়িতে কে কে আছে? কেউ নেই, আমি একা। শোন, আজ থেকে আমি তোর বাবা। আমি তোর নাম দিলাম সুবুদ্ধি। আমার সাথে আমার বাড়ি চ, আমার সাথে আমার বাড়ি চ। এই কে আছিস? মুটুলিগুলো ভেতরে নিয়ে আয়। আয় বাবা সুবুদ্ধি, আয় ভেতরে আয়। ক্ষেমা বণিক হেমগুপ্তের স্ত্রী, অত্যন্ত কোমল স্বভাবের রমণী, কিন্তু দুঃখ এই যে এখনো পর্যন্ত নিঃসন্তান। প্রণাম কর্তামা। কি খবর রে দাসী? আগে কর্তামশাই বাণিজ্য সেরে ফিরে এসেছেন, আর এসেই তিনি আপনার খোঁজ করছেন।
সে কি রে দাসী, তিনি বাণিজ্য সেরে ফিরে এসেছেন? এসো এসো, দেখো কাকে এনেছি। এ কে স্বামী? যার দস্যু একে হত্যা করতে যাচ্ছিল, আমি দেখতে পেয়ে ছাড়িয়ে এনেছি। কিন্তু কেন? বেশ কয়েক বছর আগে আমার বাবা ওদের কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার নেয়। বেশ কিছুদিন আগে আমার বাবা মারা যায়। এখন ওরা আমার কাছ থেকে সেই অর্থ চাইছে। কিন্তু পিতৃমাতৃহীন অনাথ এই ছেলেটি অত টাকা দিতে না পারায় ওই দস্যুগুলো ওকে হত্যা করতে যায়। আমি 1100 স্বর্ণমুদ্রা দিয়ে ওকে ছাড়িয়ে এনেছি। তাই এই কাজটা তুমি ভালোই করেছো। বিশ্বাস করুন মা ঠাকুরন, আমার কাছে একটা পয়সাও নেই। থাকলে আমি ঠিক পিতৃঋণ শোধ করে দিতাম, ঠিক দিতাম। আহা, কাঁদিস না কাঁদিস না, আজ থেকে আমি তোর মা আর উনি ওর বাবা। আচ্ছা, ওর কি নাম দেওয়া যায় বলো তো? আমি অনেক আগেই ওর নামকরণ করেছি, সুবুদ্ধি। সুবুদ্ধি? বাহ, খুব সুন্দর নাম। এই ঘটনার কিছুদিন পর হেমগুপ্ত ও খেমার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। হেমগুপ্ত তার এই দ্বিতীয় সন্তানের নাম দেয় সমবুদ্ধি। হেমগুপ্ত ও খেমা তাদের লালিত সন্তানকে নিজের সন্তানের সাথে সমান যত্নে লালন পালন করতে থাকে। ধীরে ধীরে সুবুদ্ধি আর সমবুদ্ধি বড় হয়ে উঠতে থাকে। তোদের সব পড়া হয়েছে? হ্যাঁ। সমুদ্রে ধাতুর বল করতি, করত, করন্তি, করন্তি। পড়া করে আসিস নি? উঠে আয়, এদিকে উঠে আয়। মারবেন না, মারবেন না পণ্ডিত মশাই, দাদাকে ছেড়ে দিন। মারবো না? ঠিক আছে, মারবো না। তা তুই যখন দাদার উপর দরদ, তখন তুই না হয় দাদার হয়ে শাস্তি ভোগ কর। যা যা যা, ওই রোদ্দুরে কান ধরে দাঁড়া। না না পণ্ডিত মশাই, আমি পড়া করে আসিনি, অন্যায় আমার। আপনি আমায় শাস্তি দিন, আমার ভাইকে দেবেন না পণ্ডিত মশাই, দয়া করুন। আমি পড়া না পারার জন্য আমি শাস্তি পেতাম, কিন্তু তুই এমন সব কথা বললি যার জন্য পণ্ডিত মশাই তোকেও কেমন মিশিমিশি শাস্তি দিল। দেখ দেখ দাদা, পাখির বাসা। দাদা রে, ভাই রে, কি হয়েছে? কি হয়েছিল ভাই? খুব কি জোর একটা পাথর এসে কপালে লাগলো রে। নিশ্চয়ই ছেলেগুলোর কাজ। এই সমবুদ্ধিকে ঢিল ছুঁড়ে মারলি কেন রে? আমরা কি ইচ্ছে করে মেরেছি নাকি? ঢিল মেরে আম পারছি, ছোঁড়ার সময় হয়তো একটা ঢিল ফসে গিয়ে কপালে লেগেছে। অতই যদি ভাতৃপ্রীতি, তখন ভাইকে তো ঘরে আটকে রাখতে পারো, বাইরে বের করো কেন? তবে রে বেটা বদমাস। এই এই আমার মালিকান রে, হ্যাঁ? ছি বাবা, ওরকম করে কেউ মারামারি করে? তোমার বাবা একজন মস্ত বড় বণিক, রাজামশাইয়ের কাছে তার কত খাতির, আর তুমি এরকম ভাবে মারামারি করলে লোকে কি বলবে বলো তো? আমি এমনি এমনি মারিনি মা, দেখেছো ওরা ঢিল মেরে ভাইয়ের কপালটা কেমন ফুলিয়ে দিয়েছে। আহা, ওরা কি ইচ্ছে করে মেরেছে? আম পাড়তে গিয়ে একটা ঢিল ছিটকে লেগে গেছে। এইবার খেলতে যাও, কিন্তু দেখো যেন আবার মারামারি করো না। কে কে? আমি গো, আমি তোমার স্বামী। বাবা, এত তাড়াতাড়ি বাণিজ্য থেকে ফিরে এলে যে বড়? সমস্ত দ্রব্য দ্রুত বিক্রয় হয়ে গেল যে। আচ্ছা, বললে না তো আমার দেয়া উপহার তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। কিন্তু হঠাৎ এত বহুমূল্য উপহার, কি ব্যাপার? এবারের বাণিজ্যে সমস্ত দ্রব্য প্রায় 4 গুণ লাভে বিক্রয় হয়েছে, সেটাই ব্যাপার।
মানুষ, কত মানুষ! কতদিন পরে মানুষের সুস্বাদু মাংস আর গরম গরম রক্ত খাও। ছেড়ে দেব, তোকে ছেড়ে দেব? আরে মূর্খ, ছেড়ে দেব বলে তো আমি তোকে ধরিনি। আজ আমি তোকে খাবো। দয়া করো, ঘরে যে আমার স্ত্রী পুত্র আছে, আমায় তুমি না খেয়ে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কতদিন ওই মানুষের মাংস খাইনি, আজ খাবো, খাবো সুস্বাদু মানুষের মাংস খাও। রক্ষা করুন শ্রেষ্ঠী মশাই, রক্ষা করুন। কি হয়েছে? কি এমন চিৎকার করছো কেন? সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আমাদের নগর প্রান্তে যে জঙ্গল আছে, সেখানে এক ভয়ঙ্কর রাক্ষসের আবির্ভাব ঘটেছে। রাক্ষসটা চরণকে আমাদের চোখের সামনে খেয়ে নিয়েছে। সে কি, তোমরা কিচ্ছু করলে না? অত বড় রাক্ষস, আর আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নেই যে আক্রমণ করব। আপনি নগরের শ্রেষ্ঠী, তাই প্রথমেই আপনার কাছে এসেছি হুজুর। হ্যাঁ শ্রেষ্ঠী বানাই, আপনি আমাদের বাঁচান। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি সৈন্য বাড়াচ্ছি। তোমাদের মধ্যে কেউ একজন তাদের সাথে গিয়ে রাক্ষসকে দেখিয়ে দেবে। ঠিক আছে শ্রেষ্ঠী বানাই, ঠিক আছে। এই কে আছিস? সৈন্যদের প্রস্তুত হতে বল। কোথায় কোথায় সেই রাক্ষস? এই তো এইখানে ছিল। বেশ নাদোষ নদোষ চেহারা দেখতে, আজ খুব মজা করে খাবো, চিবিয়ে চিবিয়ে খাবো। সর্বনাশ হয়ে গেছে, সব সৈন্য এমনকি সেই লোকটাকে পর্যন্ত রাক্ষসে খেয়ে নিয়েছে। আমি কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি। সে কি, এ তো বড় ভয়ঙ্কর কথা। এখন তো তাহলে সব কথা মহারাজকে জানাতে হবে। একমাত্র তিনি যদি এই ব্যাপারে কোনো সমাধান বের করতে পারেন। চলো চলো, আমরা বরং মহারাজের কাছেই যাই। এ তো দেখছি খুবই বিপদ। মহারাজ, একমাত্র আপনি এই সমস্যা থেকে সকলকে মুক্তি দিতে পারেন। আপনি আপনার বিশাল সৈন্যবাহিনী নিয়ে বরং সেই ভয়ঙ্কর রাক্ষসের সঙ্গে যুদ্ধ করুন। আমার স্থির বিশ্বাস, বিশাল সৈন্যবাহিনীর কাছে রাক্ষস যুদ্ধে পরাজিত এবং নিহত হবে। বেশ, তাই হবে। আমি নিজে সেই সৈন্যদের পরিচালনা করব। তীর নিক্ষেপ করো। কি মহারাজ, যুদ্ধ করে আমাকে মারার শখ মিটেছে তো? আমি পরাজয় স্বীকার করছি। আমার বেশিরভাগ সৈন্য মারা গেছে। এখন যে কোনো মুহূর্তে কোনো শত্রু রাজা আমার রাজ্য আক্রমণ করে সবকিছু তছনছ করে দিতে পারে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি এইভাবে এত মানুষ খেও না। আমার রাজ্য যে জনশূন্য হয়ে যাবে। ঠিক আছে রাজা, আমি তোমার কথা মতো রোজ এত মানুষ খাবো না, আবার তোমার রাজ্য পাহারা দেব। কিন্তু তার বদলে আমার একটা শর্ত তোমায় মানতে হবে। বলো রাজন, মানবে? হ্যাঁ, আমি তোমার যে কোনো শর্ত মানতে প্রস্তুত। বলো।
কি তোমার শর্ত? বেশ রাজা, শোনো তবে। তুমি প্রত্যহ বিবিধ ভোজ্য বস্তুর সাথে একটি করে মানুষ আমার কাছে পাঠাবে। বেশ, তাই হবে। কিন্তু সাবধান, একদিনের জন্য যেন ভুল না হয়, তাহলেই কিন্তু তোমার রাজত্ব বাইরের কোনো শত্রু নয়, আমি তছনছ করে দেব। না না, মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। তাহলে কাল থেকেই পাঠানো শুরু করো। এরপর প্রত্যহ নিয়ম করে বিবিধ খাদ্য বস্তুর সাথে একটি করে মানুষ রাক্ষসের কাছে পাঠানো হতে লাগলো। আমার একমাত্র ছেলে আজ রাক্ষসের পেটে যাচ্ছে। ভগবান, এই দিন দেখার জন্যই কি তুমি আমায় এতদিন বাঁচিয়ে রেখেছিলে? আমি তোকে কিছুতেই যেতে দেব না। ওগো, তোমরা বরং আমাকে তার কাছে পাঠাও, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও গো। ওগো, আমার ছেলে চলে গেল গো, আমি কি নিয়ে বাঁচবো গো? কেঁদো না খুড়িমা, কেঁদো না। কেঁদে আর কি করবে বলো? আজ তোমার ছেলে গেছে, কাল হয়তো আমার স্বামী যাবে। আমরা তো মরে বেঁচে আছি গো, মরে বেঁচে আছি। ভগবান কি সত্যিই পাষাণ? এত লোকের করুণ কান্না কি তার কান অবধি পৌঁছায় না? এক পক্ষকাল হয়ে গেল আমার ছেলেটা গেছে, কিন্তু আজও শোকে আমার বউ পাথরের মতো হয়ে আছে। প্রণাম শ্রেষ্ঠী মশাই। কি খবর প্রহরী? মহারাজ এই আদেশনামাটি আপনাকে পাঠিয়েছেন। কই দাও। আমি আসি তবে। প্রণাম। কি খবর স্বামী? কাল আমাদের বাড়ি থেকে আমার এক ছেলেকে সেই রাক্ষসের কাছে পাঠাতে হবে। না, আমি কি নিয়ে বাঁচবো তাহলে? দরকার হলে আমি যাব, কিন্তু আমার দুই ছেলের কাউকেই আমি সেই রাক্ষসের কাছে পাঠাতে পারবো না। এ রাজাদেশ অমান্য করার কোনো উপায় নেই। কি হয়েছে মা, কাঁদছো কেন? রাজার আদেশনামায় এসেছে বাবা, কাল তোমাদের মধ্যে থেকে কাউকে সেই রাক্ষসের কাছে যেতে হবে। বেশ, তবে আমি যাব। না, আমি যাব না। কাল রাক্ষসের কাছে আমি যাব না। কাল রাক্ষসের কাছে সমবুদ্ধি যাবে, এটাই আমার নির্দেশ। না, আজ আমার দুই ছেলের একটি চলে গেল, কাল আমার একটি যাবে। এইভাবে চোখের সামনে ছেলেদের মৃত্যু দেখাচ্ছে, নিজের মৃত্যু অনেক বেশি ভালো ছিল গো। কেঁদো না, কেঁদো না। যা ভবিতব্য তাকে তো মেনে নিতেই হবে। দাঁড়াও রাক্ষস, তুমি ওকে খেও না, আমায় খাও। না না রাক্ষস, তুমি আমায় খাও। আমি তো রোজ একটা করে মানুষ খাবো বলেছিলাম, কিন্তু আজ তোরা দুজন, কি ব্যাপার? আমি সুবুদ্ধি। সম্পর্কের দিক দিয়ে আমরা দু ভাই। একদিন পিতা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এবং আমাকে দত্তক নিয়েছিলেন। তাই হে রাক্ষস, তুমি ওকে নয়, আমাকে খাও। আমি সমবুদ্ধি, এ আমার দাদা সুবুদ্ধি। অত্যন্ত শুভ দিনে এ আমাদের বাড়িতে আসে এবং তারপর থেকে আমাদের পরিবারে অনেক উন্নতি হয়। তুমি যদি একে খেয়ে নাও তাহলে আমাদের পরিবারের উপর অভিশাপ নেমে আসবে। তাই হে রাক্ষস, তুমি আমায় খাও আর আমার দাদাকে ছেড়ে দাও। আমি তোমাদের ভ্রাতৃপ্রীতি দেখে
অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই আমি তোমাদের দুজনের কাউকেই খাবো না, না তোমাকে না তোমার দাদাকে। শুধু তাই নয়, আজ থেকে আমি নরমাংস ভক্ষণই ছেড়ে দিলাম। যাও, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আচ্ছা রাজন, বলো তো, সুবুদ্ধি আর সমবুদ্ধি এই দুজনের মধ্যে কে বেশি মহান? বেতার, এই দুজনই সমান মহান তাদের সদ্গুণ আর মহান আদর্শের জন্য। তবে রাক্ষসও মহান হয়, কারণ সে তার ভয়ানক নরখাদক চরিত্র ত্যাগ করে আরো মহান হল। মহারাজ, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি চললাম মহারাজ, আমি চললাম।